স্যার, এই সাম্প্রদায়িক হানাহানি মৌলবাদ এর বাড়বাড়ন্তের মধ্যে এবার এপার বাংলাতেও, অর্থাৎ আমাদের বাংলায়, পশ্চিম বাংলায় আবার যে ঘটনা, শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, তাকে যে ঘটনার সম্মুখীন হতে হলো, আপনি আপনার ফেসবুক প্রোফাইলেও লিখেছেন, আমি দর্শককে সেই লেখাও দেখাবো। এই যে ঘটনা, তাকে জাগোমা গাওয়ার জন্য সেকুলার গান গাইতে বলা হলো, কোট আনকোট, তার অভিযোগ, আপনি কি বলবেন স্যার? দেখুন, কিছু মনে করবেন না। শিল্পী সাহিত্যিকদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে চিরকালই খর্ব করার চেষ্টা করেছে, হরণ করার চেষ্টা করেছে শাসক দল, বিশেষ করে দক্ষিণপন্থী চিন্তার মানুষেরা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে কথা আমি বারবার বলছি, 2011 উত্তরকালে ধর্মীয় মৌলবাদ ধীরে ধীরে প্রভাব বিস্তার করেছে। ধর্মীয় মৌলবাদকে প্রভাব বিস্তার করতে প্রশাসনিক স্তর থেকে অনেক রকম সাহায্য করা হয়েছে। সেটা করা হয়েছিল সাময়িকভাবে বামফ্রন্টের বিরুদ্ধে, এখানে ভোট জোগাড় করা, বামফ্রন্টের বিরুদ্ধে মানুষকে সংহত করা। কিন্তু বিষবৃক্ষ যখন আপনি রোপণ করেন, তখন কিন্তু শাখা প্রশাখা নিয়ে বিষ ফলই জন্ম দেয়। তা না হলে পশ্চিমবঙ্গের মাটিতে একজন গায়িকা, তিনি কি গান গাইবেন, আরেকজন তাকে ডিকটেট করবেন যে আপনি কি সেকুলার গান গাইবেন? একদম কোট যিনি আনকোট সেকুলার ডিকটেট গান। করছেন তিনি কি কাজী নজরুল ইসলামকে ভুলে গিয়েছেন? কাজী নজরুল ইসলাম, তিনি একইভাবে শ্যামা সঙ্গীত লিখেছেন, একইভাবে তিনি আরো কাহিনী বর্ণনা করেছেন, একইভাবে তিনি ওই দুই ভাই যাদের খুন করা হয়েছিল তাদের নিয়ে কবিতা লিখেছেন। শিল্পী তার স্বাধীন সত্তা প্রকাশ করবেন, তাকে ওইভাবে দমিয়ে দেওয়া যায় না। যদি আমি মনে করি যে একজন শিল্পী যা বলছেন সেই মতাদর্শের সঙ্গে আমার সহমত নয়, তুই পাল্টা শিল্পকর্ম করো, পাল্টা লেখো, পাল্টা গান গাও, মানুষ শুনবে, মানুষ গ্রহণ করবে। এটা খুব ঘটনা জানা আছে, ভারতবর্ষের মানুষের জানা উচিত, পশ্চিমবঙ্গের মানুষের জানা উচিত। একজন ইহুদিকে হিটলার যখন খুন করছে, সেই তার সন্তান তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবাকে ধরে নিয়ে গেল কেন? বলে বাবা কবিতা লিখেছিলেন ওদের বিরুদ্ধে। তো বাচ্চাটি বলছে, ওরাও তো তাহলে বাবার বিরুদ্ধে কবিতা লিখতে পারতো, আমার বাবাকে ধরে নিয়ে গেল কেন? পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় মৌলবাদ ভয়ানকভাবে মাথাচাড়া দিচ্ছে, সে তৃণমূল বলুন, বিজেপি বলুন। এমনকি আমি লক্ষ্য করেছি, বলতে আমার কষ্ট হচ্ছে, কিছু মানুষ যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন, তারাও প্রকৃতপক্ষে মৌলবাদী প্রচারের শিকার হয়ে পড়ছে। এর স্যার, আমি বিরুদ্ধে আমাদের হ্যাঁ, প্রত্যেকটা মানুষের, সচেতন মানুষের এই মুহূর্তেই রুখে দাঁড়ানো দরকার। তা না হলে আজকে বাংলাদেশ যা ঘটছে, বাংলাদেশে আক্রমণ শুধুমাত্র সংখ্যালঘু হিন্দুদের ওপর হচ্ছে না, বাংলাদেশে আক্রমণ হচ্ছে সরাসরিভাবে সভ্য সংস্কৃতির বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। এটা থেকে আমাদের সচেতন হওয়া দরকার। স্যার, এক্ষুনি আমি একটি অনুষ্ঠান দেখে, একটি গানের অনুষ্ঠান দেখে বেরোলাম। আমি শিল্পীর নাম করব না, কারণ তার অনুমতি না নিয়ে তার নাম করাটা অনুচিত। সেখানে শিল্পী 1.5 ঘন্টা অনুষ্ঠান করলেন, কীর্তন গাইলেন, শ্যামা সঙ্গীত গাইলেন, ফিউশন গাইলেন, রবীন্দ্রনাথের গান গাইলেন, একইভাবে কাওয়ালিও গাইলেন, সুফিও গাইলেন, এবং দর্শক, বাংলার দর্শক সেটাকে প্রাণ ভরে উপভোগ করলেন এবং রেসিপ্রোকেট করলেন। এই ফেব্রিকটা কি স্যার নষ্ট হয়ে যাবে তাহলে? এই নষ্ট হওয়ার পরিকল্পনা চলছে, নষ্ট করতে পারবে না। কেন, পশ্চিমবঙ্গের মাটি ভিন্ন ধাতুতে গড়া। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছি সবসময় বৃহৎ শক্তির বিরুদ্ধে একক কণ্ঠ রেখে দাঁড়িয়েছে, বারে বারে দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আমি আবারও বলি, পশ্চিমবঙ্গের বুকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রথম কণ্ঠ দাঁড়িয়েছিলেন কিন্তু রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মায়, বিবেকানন্দ। সেই মাটির বুকে দাঁড়িয়ে যারা চেষ্টা করছেন মৌলবাদকে জায়গা করে দেওয়ার, তারা জেনে রাখুন অবধারিতভাবে তারা সাংস্কৃতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, বাঙালির কাছে, বাঙালি মানুষের কাছে হারবে। ছায়ানট রুখে দাঁড়িয়েছে একদম। বাংলা বুকে, কমিউনিস্ট পার্টি, বাংলার কমিউনিস্ট পার্টি তারা রুখে দাঁড়িয়েছেন, হুম, হুম। বাংলার নাগরিক সমাজ রুখে দাঁড়িয়েছেন। তারা কিন্তু ওই রকম ধ্বংসাত্মক আক্রমণের কাছে পেয়ে যাননি। আজকে যারা শিল্প এবং শিল্পীর ওপর দাদাগিরি করতে চাইছেন, তারা নিজেদের কবর খুঁড়ছেন, এটুকু বলতে পারি।
স্যার আপনি তো নিজে একজন অত্যন্ত শিল্পমনস্ক মানুষ। আপনি প্রচুর পড়াশোনা করেন এবং অনেকে জানে না অনেকে জানেন যে আপনি নিজে একজন পারফর্মারও। আপনি অভিনয় করেছেন অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, এবং আপনি আবৃত্তিও করেন। আপনি রবীন্দ্রনাথের একনিষ্ঠ পাঠক। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা প্রশ্ন করি। এই সময় দাঁড়িয়ে আপনার রবীন্দ্রনাথকে কিভাবে স্মরণ করতে ইচ্ছে করছে? কোন কবিতার কথা মনে পড়ছে? আমার রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতায় চিত্ত যেটা ভয় শূন্য, প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছ বারে বারে, শেষে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? ভগবানও এদের ভালোবাসতে পারে না, ক্ষমা করতে পারে না। যারা ভগবানে বিশ্বাস করেন, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের এখন অনেক বেশি উদ্যোগ নিয়ে সামনের সারিতে এগিয়ে আসা উচিত। যে ভগবানের নাম করে, ঈশ্বরের নাম করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতে পারো না। আমি আজকেই একটি সভায় বনগাঁয় গিয়েছিলাম, আমি সেখানে বলে এলাম। আমি হুম সভাতে ওঠার আগে একজন আমার কানে কানে বললেন, এটা কি আস্তে আস্তে ইসলামিক বাংলা হয়ে যাবে? হুম হুম আমি তাকে তিনি বয়স্ক মানুষ, আমি তাকে বললাম, এই সমস্ত অযৌক্তিক চিন্তা আপনার মাথায় কে ঢোকালো? এবং আমি প্রসঙ্গত সংবিধান ইত্যাদি নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম শেষে যে মনে রাখবেন, সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই। বহুদিন আগে আমাদের কবি চণ্ডী দাস বলেছিলেন। সেই সত্যটাই প্রত্যেকের কাছেই বারে বারে স্মরণ করাতে হবে, যে মানুষ এবং মানুষই সবার উপরে, অন্য কিছু না। স্যার আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় ব্যক্তিগতভাবে অনেকে ছাপার যোগ্য বা বলার যোগ্য ভাষায় বা অনেকে বলার যোগ্য ভাষায় নয় আপনার কথা উল্লেখ করে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঈষৎ দুর্বল। ঈষৎ অনেকে বলেন না, ভয়ঙ্কর দুর্বল ইসলাম মৌলবাদের প্রতি। আপনার দল সম্পর্কে সেই অভিযোগ। কিন্তু আপনি তো স্যার দেখছি যে তার জন্য আমার ভিউ হয়, আমার প্রতিবেদনে ভিউ হয়। আপনাকে গালবন্ধ করার জন্য অনেকে আসেন দেখেন। আর আপনি যে ইসলাম মৌলবাদের বিরুদ্ধেও কণ্ঠস্বর তুলছেন, তাহলে তো তাদেরকে আস্তে আস্তে আপনি হিনবল করে দিচ্ছেন, ওভারপাওয়ার করছেন। যারা এই সমস্ত কথা বলেন তারা তো প্রকৃতপক্ষে তাদের অজ্ঞতারই পরিচয় দেন। মৌলবাদ বিপদ, মৌলবাদটা হচ্ছে মূল। যেখানে মুসলিম সংখ্যাগুরু, তার সেখানে সংখ্যাগুরু মুসলিম মৌলবাদ অনেক বেশি বিপজ্জনক। ভারতবর্ষের বুকে হিন্দু মৌলবাদ অনেক বেশি বিপজ্জনক। সুতরাং আক্রমণটা মৌলবাদের বিরুদ্ধে। আমার কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো ক্ষেত্রে কোনো বিভেদ নেই, যতক্ষণ তারা তাদের নিজস্ব ধর্মীয় আচরণ নিজের জীবনে পালন করবেন। কিন্তু মৌলবাদী ধারণা নিয়ে পালন করতে গেলে পরেই সেটা ক্ষতিকারক। আর বিজ্ঞান তো সে কথা বলে যে বৃহৎ মাস, আমাদের এখানে জনসংখ্যার ৮০% হচ্ছেন যারা হিন্দু মনস্ক, যাদের বলা হয় হিন্দু। হিন্দু হয়ে তো কেউ জন্মায় না, মুসলমান হয়ে কেউ জন্মায় না, জন্মায় মানুষ একই প্রক্রিয়ার মধ্য দিয়ে। তাদের জন্ম বৃত্তান্তে কোনো ধর্ম কাজ করে না, মানব প্রেম ছাড়া। সেই জায়গায় দাঁড়িয়ে যারা অত্যন্ত বলেন, গুরুত্বপূর্ণ কথা। আসলে তারা বুঝতে পারছেন যে হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর উঠছে, সেটাকে খানিকটা দাবাবার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য তারা আমার বিরুদ্ধে বলেন আমি নাকি ইসলাম মৌলবাদীর বিরুদ্ধে সফট। আমি সব মৌলবাদীর বিরুদ্ধে কঠোর, তীব্র সমালোচক, এবং আমি চেষ্টা করি মানুষকে তাদের মানবিক বুদ্ধিবৃত্তির উপর সংগঠিত করতে। স্যার আমি একটু প্রসঙ্গান্তরে যাব, আর দুটো প্রশ্ন আপনাকে একটু করে নিতে চাইবো। সেটা হচ্ছে আপনি বনগাঁয় গিয়েছিলেন বললেন। বনগাঁ আমি এই জন্য প্রসঙ্গটা তুললাম কারণ বনগাঁ বলতে আমাদের মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে বনগাঁ নদীয়ার বিস্তীর্ণ জায়গা, সেটা হচ্ছে মতুয়া। মতুয়ারা ভীষণ বিপন্ন বোধ করছেন। আমাদের কাছে তথ্য আছে যে অসংখ্য মতুয়ার নাম বাদ গিয়েছে এবং প্রধানমন্ত্রী তাদের বিষয়ে আশ্চর্য রকমের চুপ। গতকালের সভা থেকেও কোনো সদর্থক বার্তা নেই। আপনি কি বলবেন স্যার? দেখুন, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, আমি বিগত 5 বছর ধরে একটা কথা বলছি যে যারা ভারতবর্ষের বুকে ধারাবাহিকভাবে 5 বছর ধরে বসবাস করছেন, তারা কিভাবে ভারতবর্ষে এসেছেন এটা বিচার্য নয়। ভারতবর্ষে যারা ধারাবাহিকভাবে 5 আপনি বছর ধারাবাহিকভাবে কথা বলে আসছেন একদম। হ্যাঁ, ধারাবাহিক, তাদের প্রত্যেককে ভারতবর্ষের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। একটা নির্দিষ্ট ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষিতে পেন্সিল দিয়ে ম্যাপের উপর ভাগ করা হয়েছে, তা দিয়ে ভারতবর্ষের জনগণের চিন্তা চেতনাকে ভাগ করা যায় না। আর আমার দেশে যদি আমি বলি আমার ঐতিহ্যের কথা, আমার ঐতিহ্যের গর্ব, বহুত্ববাদের গর্ব, আমরা সবাইকে স্থান দিয়েছি, তাহলে যে মানুষগুলো 5 বছর ধরে এখানে আছেন তারা কিন্তু তাদের শ্রম দিয়ে ভারতবর্ষের সম্পদ তৈরির ক্ষেত্রেও সাহায্য করেছেন। তাদের সকলকে নাগরিক হিসেবে গ্রহণ করতে হবে।
এইটাই হবে ভারতবর্ষের ঔদার্যের এবং ঐতিহ্য রক্ষার একমাত্র নিদর্শন। সেক্ষেত্রে মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোটবাজি করতে গেলে মুশকিল। মানুষের মানবিক মূল্যবোধ থেকে গুরুত্ব দিতে হবে। স্যার মতুয়ারা তো মুসলিম নন। না নন তো, আমি সে কথাই বলছি তো, মানবিক মূল্যবোধ। যারা এসব করেন তারা তো প্রথমে একটা লক্ষ্য স্থির করে নেন, সেই লক্ষ্যটাকে আক্রমণ করার জন্য মানুষকে উত্তেজিত করে আক্রমণ করো, কিন্তু সেই ঢিলটা যে তার দিকেও আসবে এই বোধটা তাদের থাকে না। স্যার গতকাল প্রধানমন্ত্রী এরকম একটা ফুলটস বল পেলেন, আমরা তো ভেবেছিলাম, আমরা তাকিয়েছিলাম যে আমাদের কন্টেন্ট হবে, ভালো ভিউ হবে, আমরা তো হতাশ হলাম যে প্রধানমন্ত্রী লোপ্পা বল পেয়ে ফুলটস পেয়ে আউট হয়ে গেলেন, ছয় মারলেন না। মতুয়াদের উদ্দেশ্যে কোনো কথা নেই, দীপু দাসকে নিন্দা করে কোনো কথা নেই, দীপু দাসের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর হলো কি স্যার? না, প্রধানমন্ত্রী তো বুঝতে পারছেন, ওই যে বললাম এখন বুমেরাং হচ্ছে তো। যে লক্ষ্য নিয়ে তারা এসআইআর নিয়ে প্রচার করেছিলেন, যে লক্ষ লক্ষ রোহিঙ্গা, আপনার মনে থাকতে পারে তখনই আমি বলেছিলাম যে 100টা নাম দিন, 100টা নাম। একদম একদম। আমি খুঁজে বার করবো আমার দলবল নিয়ে তারা সত্যি সত্যি রোহিঙ্গা কিনা, সত্যি সত্যি অনুপ্রবেশকারী কিনা। হুম হুম। এই মমতা এবং মোদী যে কথা বলি অনুপ্রবেশ অনুপ্রবেশ করে মানুষের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি করে দিল, গতকালও মানুষের মধ্যে বলেছেন। আতঙ্ক তৈরি হয়ে গেছে। আপনি ভাবতে পারবেন না, আমি তো বহুদিন নির্বাচনে কাজ করেছি, এবার ভোটার লিস্টের নাম তোলার জন্য অসহায় বৃদ্ধ মানুষেরা আসছেন ক্যাম্পে, আমার নামটা থাকবে তো? হুম হুম তাদের হুম। ছেলেমেয়েরা হয়তো বাইরে থাকেন, কাজ করেন, তারা ভাবছেন তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া হলো। এই যে মানুষের জীবনের অস্তিত্বের সংকট তৈরি করে দিয়ে মুনাফা লোটা, দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে। এইসব নিয়ে তুমি চিন্তা করো না যে তোমার সম্পদ বিক্রি হয়ে গেল। এটাই হচ্ছে স্যার আপনি লক্ষ্য। বৃদ্ধ মানুষের কথা, যারা অখ্যাত মানুষ তাদের কথা আপনি কি বলছেন? আপনার দলের রাজ্য সম্পাদক দীর্ঘদিনের সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, বিখ্যাত মানুষ, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তার ছেলের নামে ভুল, তার তার সন্তানের নামে ভুল। দেখুন, ভুল ছাপার ভুল অহরহ হতে পারে। কেউ কি দাবি করতে পারেন যে যন্ত্র একেবারে আমাদের নিখুঁত কিছু করে দেবে? যন্ত্র পরিচালনা যারা করছেন তাদেরও ভুল হয়। এখন যন্ত্রকে তো মানব বুদ্ধির ওপরে স্থান দেওয়া যায় না, মানুষই যন্ত্র তৈরি করেছে, এটা বোঝা উচিত। এই যন্ত্রের পেছনে মানুষই কাজ করে, সুতরাং ভুল হতেই পারে। কিন্তু সেই স্যার ভুলটাকে তুমি যদি হাতিয়ার করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করো, আজকে ধরুন ওটা সেলিম পরিচিত মানুষ, তার পরিবারের ক্ষেত্রে হয়েছে, এই যদি একজন অখ্যাত মানুষ অন্য কোনো সেলিমের নামে হতো, সে বছরে তো তার ঘুম চলে যেত। একেবারেই তাই স্যার। এই যে একটা অশান্তি তৈরি করে তোমার অস্তিত্ব রক্ষা করো, তারপর তুমি ভাববে যে তোমার জীবিকা থাকলো কি থাকলো না। ইনইকুয়ালিটি রিপোর্ট বেরিয়েছে, তাতে আমাদের অবস্থা কোথায়? ভারতবর্ষের অধিকাংশ মানুষ তারা জীবিকাহীন। কিন্তু স্যার এটা মাথায় রাখতে হবে। আর চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এগুলো তো মিথ্যে প্রচার, এইসব কথা বললে মানুষকে বিভ্রান্ত করছি। ওই চতুর্থ বৃহত্তর অর্থনীতি হলে সেই দেশের নাগরিকের 80 কোটি মানুষকে বিনা পয়সায় সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয়। অন এয়ার আছে, আমাকে বিজেপি নেতা, নাম করবো না, আমাকে সাক্ষাৎকারে বলেছেন আপনি বার করে আনুন হ্যাপিনেস ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, এগুলো সমস্ত মিথ্যে। আমাদের মতো বামপন্থীরা, আমাকে সাংবাদিক আমাকে উল্লেখ করে বলেছেন আমি বামপন্থী, আমাকে আমরা নাকি বানিয়েছি হ্যাপিনেস ইন্ডেক্স বা হাঙ্গার ইন্ডেক্স। আসল সত্যিটা হলো যে ভারতবর্ষ চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তবে ওরা প্রধানমন্ত্রী গর্ব করে কেন বলছেন যে 80 কোটি মানুষকে আমি বিনা পয়সায় খাবার দিই? এটা আমি পার্লামেন্টে প্রশ্ন তুলেছি। হ্যাঁ, দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? তুমি যদি চতুর্থ বৃহত্তর অর্থনীতি হলে তো পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মানুষ নিশ্চিন্তে আনন্দে ঘুরে বেড়াবেন, তাতে পরিযায়ী শ্রমিক হবেন কেন? শুধু আমার রাজ্য থেকে নয়, বিভিন্ন রাজ্য থেকে তরুণ সমাজ তারা কাজের জন্য, জীবিকার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। আমরা দেখিনি কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। অর্থনীতি বৃহত্তর হয়েছে, আদানি আম্বানিদের সম্পদ বেড়েছে। সেটাকে যদি হিসেব দেখা হয় তাহলে বৃহত্তর বটেই তো। একেবারেই স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন স্যার, এই লগ্নজিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, সম্ভবত তিনি অনুষ্ঠানে আছেন, আমাদেরকে জানিয়েছেন, যার জন্য এখনই তার সঙ্গে কথা বলা সম্ভব হলো না, অনুষ্ঠানের মরশুম। একেবারে আমার স্যার শেষ প্রশ্ন, যে পশ্চিমবাংলা কি বাংলাদেশ হতে চলেছে? এবং দ্বিতীয় প্রশ্ন, হিন্দুরা যারা জন্মসূত্রে হিন্দু, নিজেদেরকে সনাতনী বলতে ভালোবাসেন এবং জন্মসূত্রে হিন্দু, তারা কি বিজেপির হাতে, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের হাতে নিরাপদ? মুসলিমরা কি তৃণমূলের হাতে নিরাপদ? আপনার বক্তব্য স্যার। ভারতবর্ষে আজকে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন দরিদ্র গরিব মানুষ।
বিজেপি শাসনে ভারতবর্ষের অধিকাংশ দরিদ্র মানুষ আতঙ্কের পরিবেশে আছেন। সে ইউপি বলুন, বিহার বলুন, গুজরাট বলুন, পশ্চিমবঙ্গ বাদ দিন। এমন একটা রাজ্য দেখাতে পারবেন না ওরা মডেল করে যে এখানে নিশ্চিন্তে আছে গরিব মানুষ। ভারতবর্ষ থেকে গত কয়েক বছরে উচ্চ মধ্যবিত্ত প্রায় 6 লক্ষ লোক চলে গেছেন, তারা নাগরিকত্ব ত্যাগ করেছেন। কেন করলেন? এর জবাবটা আসছে না, কিন্তু এই প্রশ্ন তোলা হচ্ছে না যে আমি যদি চতুর্থ অর্থনৈতিক শক্তি হই তাহলে আমার দেশের মানুষ নাগরিকত্ব ছেড়ে দিয়ে ভিন দেশে চলে যাচ্ছে, মাটি ছেড়ে, জমি ছেড়ে ছিন্নমূল হয়ে যাচ্ছেন স্বকীয় ইচ্ছায়। সেটা থেকেই প্রমাণ হয় যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসার পর আমাদের কোন নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন। বিজেপি নেতারা যতই গলাবাজি করুন না কেন, তারাও অন্তর থেকে বোঝেন যে তারা ভারতবর্ষের গরিব মানুষকে কোন অবস্থায় পৌঁছে দিয়েছেন। স্যার তাহলে কি সেক্ষেত্রে একটু আমাকে ফুটনোট যোগ করতে হচ্ছে স্যার পাদটিকাকে। আপনার কি আপনার দলের কি তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল, মানে 2024-এ? আমি বহুদিন আগে বলছি, ভারতবর্ষের ভবিষ্যৎ বামপন্থার হাতে। ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ যদি ভাবতে হয় তবে বামপন্থাতেই তাদের আস্থা রাখতে হবে। ভুল ত্রুটি হতে পারে, আমরা অপ্রচলিত পথে হাঁটছি, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা হুমড়ি খেয়ে পড়ে যেতে পারি, কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক এবং আমাদের সেই লক্ষ্য মাত্রা, আমাদের কোনো রকম দ্বিধা নেই, সংকট নেই, দুর্নীতি নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।